আমার নাম ইমরান। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটি আমার জীবনের এমন কিছু ঘটনা যা আমি নিজের চোখে দেখেছি এবং শেষ পর্যন্ত নিজেও অভিজ্ঞতা করেছি। ঘটনাটি শুরু হয় আমার জীবনের প্রায় 12 বছর বয়স থেকে। আমার ছোট বোন তখন আমার থেকে 5 বছর ছোট ছিল। তার বয়স ছিল প্রায় 7 বছর। আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। আমরা গ্রামে থাকতাম আর আমার বাবা কঠোর পরিশ্রম করে যা আয় করতেন সেটাতেই আমাদের সংসার চলতো। যদিও আমার চাচা ও আত্মীয়দের অবস্থা আমাদের থেকে ভালো ছিল, কিন্তু কোনো দিক থেকেই তারা আমাদের সাহায্য করতেন না। তাই আমার বাবা সিদ্ধান্ত নিলেন যে আমাদের গ্রাম ছেড়ে লাহোরে চলে যেতে হবে, কারণ সেখানে তুলনামূলকভাবে ভালো সুযোগ সুবিধা পাওয়া যেত। তিনি বললেন তিনি সেখানে গিয়ে একটা ছোট হলেও নিজের ব্যবসা শুরু করবেন। তিনি খুবই উদ্যমী ছিলেন এবং দৃঢ় বিশ্বাসী ছিল যে তিনি ধীরে ধীরে সেটাকে বড় পর্যায়ে নিয়ে যাবেন। এই সিদ্ধান্তের পর আমরা ঠিক করলাম যে লাহোরে শিফট হব। 2 থেকে 3 মাসের মধ্যেই আমার বাবা লাহোরে একটি ভাড়া বাসা খুঁজে নিলেন এবং আমরা সেখানে চলে গেলাম। আমার দাদাও আমাদের সাথে চলে এলেন, কারণ তিনি আমাদের খুব ভালোবাসতেন। তার সব নাতি নাতনিদের মধ্যে আমরা তার সবচেয়ে প্রিয় ছিলাম। তাই তিনি আমাদের বাবা মায়ের সাথে লাহোরে থাকার সিদ্ধান্ত নিলেন। লাহোরে শুরুতে কয়েক মাস আমাদের খুব কষ্টের মধ্যে কেটেছে। আর্থিক অবস্থা খারাপ ছিল, আবার প্রতি মাসে ভাড়া দিতে হতো। কিন্তু আল্লাহর শুকরিয়া, আমার বাবার শুরু করা ছোট ব্যবসা ধীরে ধীরে উন্নতি করতে থাকে। আসলে আমার বাবা ছোট পরিসরে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা শুরু করেছিলেন। প্রথমে ছোট হলেও 1 থেকে 2 বছরের মধ্যে সেই ব্যবসা অনেক বড় হয়ে যায়। এতটাই উন্নতি হয় যে আমাদের আত্মীয় স্বজনও এটা বিশ্বাস করতে পারতো না। তারা বলতো নিশ্চয়ই আমার বাবা কোনো অবৈধ পথে টাকা আয় করছে, আর তারা চাইতো আমাদের ক্ষতি হোক। আমি বলতে পারবো না ঠিক কোন আত্মীয়রা ছিল, কিন্তু তারা আমাদের সাফল্যে হিংসা করত। তবে আমার বাবা কখনো কারো সঙ্গে অহংকার করেননি, কাউকে ছোটও দেখাননি। আমাদের অবস্থা এতটাই ভালো হয়ে গিয়েছিল যে 2 বছরের মধ্যে আমরা লাহোরে সুন্দর একটি বাড়ি বানিয়ে ফেলেছিলাম। কিছু জায়গায় প্লট কিনেছিলাম, এমনকি 2টি গাড়িও কিনে নিয়েছিলাম। তখন আমার বয়স ছিল প্রায় 14 বছর। যে আত্মীয়দের কথা আমি বলছি, যারা আমাদের হিংসা করত, একদিন তারা হঠাৎ আমাদের বাড়িতে এলেন। তারা আমাদের উন্নতির জন্য অভিনন্দন জানালেন এবং জানতে চাইলেন আমরা কিভাবে এত অল্প সময়ে এতটা উন্নতি করেছি। তাদের হাতে মিষ্টি আর কিছু উপহারও ছিল। আমরা খুব অবাক হলাম, কিন্তু আমার বাবা তাদের ভালোভাবে স্বাগতম জানালেন। তিনি ভাবলেন হয়তো পুরনো দূরত্ব মুছে যাবে এবং সম্পর্ক আবার ভালো হয়ে উঠবে। কিছুদিনের মধ্যেই আমাদের পরিস্থিতি আবারও খারাপ হতে শুরু করলো। 2 থেকে 1 মাসের ভেতরেই ঘরের অবস্থা অনেক বেশি নাজুক হয়ে গেল। আমার ছোট বোন, যে ছিল আমাদের পরিবারের সবচেয়ে আদরের, তার স্বাস্থ্যের অবনতি হতে লাগলো। শুরুতে মনে হচ্ছিল তার ওপর কোনো অদৃশ্য প্রভাব পড়েছে, যেন সে কোনো অদ্ভুত অসুস্থতার শিকার হয়েছে। দিনে দিনে সে খুব দুর্বল হয়ে পড়ল এবং আর কয়েক মাসের মধ্যেই তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে তাকে ভেন্টিলেটরে নিতে হলো। একই সাথে আমাদের ঘরের আর্থিক অবস্থাও দিন দিন ভেঙে পড়ছিল। আমরা সবাই খুব দুশ্চিন্তায় ও মানসিক চাপে পড়ে গেলাম। একদিকে অর্থনৈতিক সমস্যা, অন্যদিকে আমার বোনের ক্রমাগত খারাপ হতে থাকা অবস্থা, সব মিলিয়ে আমরা সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। একদিন হাসপাতাল থেকে আমাদের জন্য এক ভয়ঙ্কর খবর এলো। যে বোনটি প্রায় 5 থেকে 6 মাস ভেন্টিলেটরে ছিল সে মারা গেছে। এই খবর আমার দাদা আর বাবাকে সম্পূর্ণভাবে ভেঙে দিল। আমার মা অনেক দিন ধরে কাঁদতে থাকলেন, কিন্তু ধীরে ধীরে নিজেকে সামলানোর চেষ্টা করলেন। তবে আমার দাদার অবস্থাও ঠিক আমার বোনের মতো হতে লাগলো।
তিনি নিজের সাথে কথা বলতে শুরু করলেন, যেন কোনো অদৃশ্য কিছু তাকে প্রভাবিত করছে। আমরা অনেক আলেমের কাছে গেলাম, দোয়া দরুদ করালাম, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। প্রায় 1 বছরের মধ্যে আমার দাদাও মৃত্যু হয়ে গেল। আমাদের ঘরে তখন শোকের পাহাড় নেমে এলো। একদিকে বোনের মৃত্যু, অন্যদিকে দাদার মৃত্যু, সব মিলিয়ে আমরা সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। এর মাঝেই বাবার ব্যবসার অবস্থা আরও খারাপ হতে লাগলো। তিনি যেসব জায়গায় ইনভেস্ট করেছিলেন সব ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। একদিন হঠাৎ করে আমাদের গুদাম থেকে ফোন এলো, আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের গুদামে আগুন লেগে গেছে। আর আমার বাবা ভেতরে ছিলেন। কেউ নিশ্চিত বলতে পারছিল না তিনি বেঁচে আছেন কি না। কয়েক ঘন্টা পর জানা গেল আগুনের ভেতরেই আমার বাবারও মৃত্যু হয়েছে। 3 বছরের মধ্যে আমার বোন, আমার দাদা এবং আমার বাবা তিনজনই আমাদের ছেড়ে চলে গেলেন। এই শোক আমাদের মা আর আমাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল, কিন্তু কোনোভাবে আমরা নিজেদের সামলে নেওয়ার চেষ্টা করলাম। তখন আমার বয়স ছিল প্রায় 17 থেকে 18 বছর। আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম। কিন্তু এই সব ঘটনার পর আমাকে পড়াশোনা ছেড়ে দিতে হলো, কারণ আমাকে কাজ শুরু করতে হয়েছিল। আমাদের আত্মীয়দের মধ্যে কেউই আমাদের সাহায্য করেনি, কেউ ফিরে তাকিয়েও দেখেনি। তাই আমার মা আর আমার সব দায়িত্ব নিজেকেই নিতে হয়েছিল। আমার বাবার কিছু কন্ট্যাক্ট ছিল ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায়, সেখান থেকেই আমি ট্রাকিংয়ের কাজে ঢোকার চেষ্টা করলাম। আমার ড্রাইভিং অভিজ্ঞতা ছিল, আর আমি আগে থেকেই এইচটিভি লাইসেন্স করেছিলাম। আমি কন্টেইনার ও ট্রাক চালানোর জন্য ভালো অভিজ্ঞতা অর্জন করেছিলাম। ফলে একটা কোম্পানি আমাকে কন্ট্রাক্ট বেসিসে চাকরি দিল। সেখান থেকে আমার ভালো আয় শুরু হলো। আমি পাশাপাশি প্রাইভেটভাবে পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলাম এবং পরীক্ষা দিতাম। ধীরে ধীরে আমাদের অবস্থা আবার স্থিতিশীল হয়ে গেল। বলা যায় আমরা এখন মধ্যবিত্তের একটু উপরের জীবনযাপন করছিলাম। আমার আয়ও ভালো হচ্ছিল। প্রায় 3 বছর ধরে আমি এই কাজ করছিলাম এবং বেশ দক্ষ হয়ে উঠেছিলাম। আমার মূল রুট ছিল গদাউর পোর্ট থেকে লাহোর পর্যন্ত কন্টেইনার পরিবহন। আমি মাসে গড়ে 5 থেকে 6টা কন্টেইনার গদাদর থেকে লাহোর পৌঁছে দিতাম এবং ভালো টাকা আয় করতাম। এভাবেই চলছিল জীবন। কিন্তু যদি আমি সেই দিনটার দিকে আসি যেদিন আমার পুরো জীবন বদলে গিয়েছিল এবং আমি সব কাজ ছেড়ে দিয়েছিলাম। ঘটনাটা ছিল এমন, নভেম্বর মাসের এক রাত ছিল। আমি তখন গদাদরে অবস্থান করেছিলাম, কারণ 1 থেকে 2 দিনের মধ্যে আমাকে একটি কন্টেইনার লাহোরে পাঠাতে হতো। হঠাৎ কন্ট্রাক্টর আমাকে বলল, তুমি আজ রাতেই তোমার কন্টেইনার লোড করিয়ে রওনা হয়ে যাও, কারণ অন্য এলাকার ড্রাইভাররা আসছে। তাদের জন্য অপেক্ষা না করে তুমি আগে বের হয়ে যাও। সে বলল, তোমার কন্টেইনার লোড শেষ হলেই তুমি রওনা দেবে, যাতে 2 থেকে 3 দিনের মধ্যে লাহোরে পৌঁছে যেতে পারো। তিনি বললেন, মাঝপথে বিশ্রাম নিতে হবে, 1 থেকে 2 ঘন্টার ছোট ছোট বিরতি নিতে হবে, যাতে তুমি স্থিরভাবে ড্রাইভ করতে পারো। আমি তার কথায় রাজি হলাম। আমার এই কাজের যথেষ্ট অভিজ্ঞতা ছিল। রাত 12টায় বের হলেও বা ভোর 4টায়, এতে আমার কোনো সমস্যা হতো না। আমি কন্টেইনার লোড করলাম, সব মালামাল শিপ করিয়ে দিলাম। পুরো বড় সাইজের কন্টেইনার ছিল সেটা। আল্লাহর নাম নিয়ে আমি গওয়াদর পোর্ট থেকে রওনা দিলাম। সব কাগজপত্র ক্লিয়ারেন্স সম্পন্ন করে আমি বের হয়ে গেলাম। গাড়িতে হালকা মিউজিক চালিয়ে আমি লাহোরের দিকে যাত্রা শুরু করলাম। প্রায় 100 থেকে 150 কিলোমিটার আমি জিটি রোড ধরে অতিক্রম করছিলাম এবং আমি অতিক্রম করলাম। আমি মোটরওয়ে দিয়ে যাচ্ছিলাম না, বরং জিটি রোড দিয়ে যাচ্ছিলাম, কারণ মোটরওয়েতে মাঝখানে এমন জায়গা কম যেখানে ট্রাক থামিয়ে বিশ্রাম নেওয়া যায়। জিটি রোডে যদিও রাস্তা একটু খারাপ, কিন্তু সেখানে প্রয়োজনীয় স্টপেজ ছিল যেখানে আমি বিশ্রাম নিতে পারতাম। যাত্রা চলছিল। ঠিক তখন হঠাৎ কন্টেইনারের ভেতর থেকে একটা শব্দ এলো, যেন ভেতরে ভারী কিছু পড়ে গেছে। আমি অবাক হলাম, কারণ কোনো বাম্পে ধাক্কা লাগেনি, কোনো ঝাঁকুনি হয়নি
রাস্তা একবারে স্মুথ ছিল, তাহলে ভেতরের জিনিস নড়ল কিভাবে? আমি সঙ্গে সঙ্গে গাড়ি রাস্তার পাশে থামালাম এবং কোম্পানিকে ফোন করলাম, কারণ যদি কোনো মালামাল ক্ষতিগ্রস্ত হয় তার দায়িত্ব আমার উপর আসবে। আমি পুরো ঘটনা বুঝিয়ে বললাম যে পেছন থেকে অদ্ভুত শব্দ এসেছে। তারা বলল, তুমি নিচে নেমে চেক করো, যদি ভেতরের কিছু ক্ষতি হয়ে থাকে তাহলে দেখে ঠিক করো, দরকার হলে কন্টেইনার খুলে চেক করো, তারপর আবার সিল লাগিয়ে দিও। একটি ফিক্সার থাকে যেটাকে আমরা নিউ সিল বলি, সেটা কন্টেইনারের ওপর লাগানো যায়। এরপর গন্তব্যে মাল পৌঁছে গেলে তখনই সেটি খোলা হয়। আমি সেটাই করে সাইডে নতুন সিল লাগিয়ে দিলাম। এটা নভেম্বর মাস ছিল, বেশ শীত পড়েছিল, কিন্তু কন্টেইনারের ভেতরে শীত একবারই টের পাচ্ছিলাম না, কারণ ভেতরের হিটার খুব ভালোভাবে কাজ করছিল, তাই ভেতরে কোনো শীত লাগছিল না। নামার পরই বুঝতে পারলাম বাইরে কতটা ঠান্ডা। আমি দ্রুত ভেতর থেকে জ্যাকেট নিয়ে পরে নিলাম এবং কন্টেইনারের পেছনের দিকে যেতে লাগলাম। রাস্তা ছিল একদম নির্জন, মাঝে মাঝে কিছু ট্রাক আর গাড়ি যাচ্ছিল, তবে হালকা কুয়াশা ছিল আর চারপাশ অন্ধকারে ঢেকেছিল। জিটি রোডে কোনো স্ট্রিট লাইটও ছিল না, তাই কোনো গাড়ি চলে গেলে আবার পুরো অন্ধকার হয়ে যেত। আমি কন্টেইনারের পেছনে গিয়ে পার্কিং লাইট অন করলাম, যাতে অন্য গাড়ি বুঝতে পারে এখানে কিছু দাঁড়িয়ে আছে। তারপর দ্রুত সিল ভেঙে ভেতরে ঢুকলাম এবং লাইট জ্বালিয়ে দেখলাম কি পড়ে গেছে। আমি দেখলাম লোহার বড় বড় রড নিচে পড়ে আছে। এগুলো সম্ভবত কোনো নির্মাণ কাজের জিনিস হবে। তার সাথে একটি বড় ফুল সাইজের জুয়েলারি বক্সও ছিল, যেটা নিচে পড়ে গিয়েছিল। রডগুলো খুব ভারী ছিল। আমি কোনোভাবে সেগুলো ঠিক জায়গায় রেখে দড়ি দিয়ে বেঁধে দিলাম যাতে আবার না পড়ে। এরপর আমি জুয়েলারি বক্সটা তুললাম। ভেতর থেকে কিছু জিনিস বাইরে বেরিয়ে গিয়েছিল। আমি ভালোভাবে দেখে বসলাম। সেখানে একটি ছোট পুতুল ছিল, খুব অদ্ভুত দেখতে, যেন হাতে বানানো, চোখ মুখ সুতো দিয়ে তৈরি। পুরো পুতুলটা অস্বাভাবিক লাগছিল। বক্সের সাথে আরও কিছু অদ্ভুত চিহ্ন কাগজে লেখা ছিল, মোমবাতি এবং আরও কিছু রহস্যময় জিনিস ছিল। আমি সব জিনিসগুলো উপেক্ষা করে দ্রুত গুছিয়ে বক্সের ভেতরে রেখে আবার ভালোভাবে বন্ধ করে দিলাম। তারপর সেটাকে নিরাপদ জায়গায় রেখে দিলাম যাতে আবার পড়ে না যায়। এরপর আমি আমার কন্টেইনার বন্ধ করে পিছন দিক থেকে আবার সিল লাগিয়ে দিলাম। তারপর ড্রাইভিং সিটে এসে বসলাম। এখন ভাবছিলাম আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই কোথাও গিয়ে 1 থেকে 2 ঘন্টা একটু বিশ্রাম নেওয়া ভালো হবে। যদিও খুব বেশি দূর আমি যাইনি, তবুও ক্লান্তি অনুভব হচ্ছিল। আমি ভাবলাম একটু চা খাই, 1 থেকে 2 ঘন্টা চোখ বন্ধ করে বিশ্রাম নেই, তারপর আবার লম্বা রাস্তা যাত্রা শুরু করব। প্রায় 50 কিলোমিটার দূরে একটা পেট্রোল পাম্প এসে গেল। আমি সেখানে গিয়ে ট্রাকে ডিজেল ভরালাম এবং পেছন দিক থেকে কন্টেইনার আবার চেক করলাম সিল ঠিক আছে কি না। এরপর আমি কন্টেইনারের সামনে এসে বসলাম। আমাদের এই ধরনের কন্টেইনার এমনভাবে তৈরি থাকে যে ভেতরে বিশ্রামও নেওয়া যায়, কারণ এগুলো লং রুটে ব্যবহার হয়। ভেতরে ছোট ফ্রিজও থাকে এবং কিছু খাবার দাবারের জিনিসও রাখা ছিল। আমি চা নিয়ে এলাম এবং পেট্রোল পাম্পে গাড়ি পার্ক করলাম। সেখানে 2 থেকে 3 জন গার্ড ছিল এবং একটি রেস্ট এরিয়া ছিল। আমি রেস্ট এরিয়ায় না গিয়ে কন্টেইনারের ভেতরে থাকার সিদ্ধান্ত নিলাম। আশেপাশে আরও কিছু ট্রাক দাঁড়ানো ছিল, কিছু ড্রাইভার ভেতরে ঘুমাচ্ছিল, কেউ বাইরে ছিল। আমি দ্রুত ভেতরে এসে কিছু খাওয়া দাওয়া করলাম, চা খেলাম এবং পরিবেশ উপভোগ করছিলাম। বাইরে কুয়াশা বাড়ছিল এবং ঠান্ডাও ছিল, কিন্তু ভেতরে হিটার চালু থাকায় আরাম লাগছিল। ধীরে ধীরে আমার ঘুম এসে গেল এবং আমি বুঝতেই পারলাম না কখন আমি ঘুমিয়ে পড়েছি। প্রায় 1 থেকে 2 ঘন্টা ঘুমানোর পর আমার চোখ খুলল। তখনও চোখে ঘুম ছিল, কিন্তু আমি ভাবলাম আর না, এবার উঠে ফ্রেশ হতে হবে, মুখ ধুতে হবে এবং আবার যাত্রা শুরু করতে হবে, কারণ আমাকে 2 থেকে 3 দিনের মধ্যে লাহোর পৌঁছাতে হবে। আমাদের গতি সাধারণত খুব বেশি রাখা যায় না, কারণ কন্টেইনারের ভেতরে মাল থাকে এবং অতিরিক্ত স্পিড নিলে বিপদ হতে পারে।
আমি দ্রুত কন্টেইনার থেকে নিচে নামলাম। কন্টেইনারটা পুরোপুরি লক করা ছিল আর সব জানালাও বন্ধ ছিল। কিন্তু নিচে নেমেই আমি যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। কন্টেইনারের পেছনের মূল দরজা খোলা আর ছিল ভাঙা। এটা দেখে আমি একদম হতভম্ব হয়ে গেলাম। মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমি বুঝতেই পারছিলাম না এটা কি হচ্ছে। আমার চিন্তা হলো, যদি ভেতর থেকে কোনো মাল হারিয়ে যায় তাহলে পুরো দায় আমার উপর পড়বে, জরিমানা হবে, এমনকি মামলা পর্যন্ত হতে পারে। কারণ ভেতরে খুব দামি মাল ছিল। আমি সঙ্গে সঙ্গে গার্ডের দিকে তাকালাম। মনে হচ্ছিল গার্ড থাকতে কিভাবে এমন হলো। আমি দেখলাম সে পাশে একটি চেয়ারে বসে আছে। মাথা নিচু করে কাছে গিয়ে বুঝলাম সে ঘুমিয়ে আছে। আমি রাগে তাকে জাগিয়ে তুললাম এবং চিৎকার করে অনেক বকাবকি করলাম। বললাম, যদি কোনো মাল হারায় তাহলে এর দায় কে নেবে? আমার ওপর মামলা হলে আমি আপনাদের বিরুদ্ধেও মামলা করব। গার্ড চুপচাপ দাঁড়িয়ে রইল, কিছু বলল না, শুধু আমার কথা শুনতে থাকলো। এরপর আমি রেস্ট এরিয়ে গেলাম। বাইরে অনেক সিসিটিভি ক্যামেরা ছিল। আমি ভাবলাম ফুটেজ দেখে বুঝবো আসলে কি হয়েছে। তারপর শিপমেন্ট কোম্পানিকে ফোন করব। কিন্তু ফোন করার কথাই ভাবতেই আমার ভয় লাগছিল। ওরা কি বলবে, আমাকে কিভাবে দায়ী করবে। আমি দ্রুত ভেতরে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে বললাম এবং আবার গার্ডদের ওপর রাগ করলাম। ওরা বলল, স্যার আপনি কি বলছেন? আমাদের 3 জন গার্ডই বাইরে চা নিতে গেছে, কেউ ঘুমায়নি। তারা বলল তারা সিসিটিভিতে দেখছে, আর কেউ আপনার কন্টেইনার খুলতেও যায়নি। আমি তখন আরও বিভ্রান্ত হয়ে গেলাম। আমি তাদের বললাম, আমি এটা বিশ্বাস করতে পারছি না, আমাকে ফুটেজ দেখান। আপনারা আমাকে মিথ্যা বলছেন, হয়তো আপনারাই এই ঘটনার সাথে জড়িত। এটা শুনে তারা রেগে গিয়ে বলল, ঠিক আছে, দেখে নিন সিসিটিভি ফুটেজ। তারা আমাকে 2 থেকে 3 ঘন্টার ফুটেজ দেখালো। আমি দ্রুত ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে লাগলাম। যে সময়টাতে আমি ঘুমিয়েছিলাম সেই সময় দেখা গেল কেউ কন্টেইনারের কাছে যায়নি, দরজাও কেউ খোলেনি। আরও অবাক করার বিষয় ছিল, আমি যখন গার্ডদের সাথে কথা বলছিলাম বলে মনে করছিলাম সেখানে কোনো গাড়ি ছিল না। আমি আসলে শূন্য জায়গায় কথা বলছিলাম। ফুটেজে দেখা গেল 3 জন গার্ডই অন্য পাশে বসে চা খাচ্ছিল, আর আমি একা একা যেন শূন্যের দিকে কথা বলছিলাম। এটা দেখে আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। মনে হলো পায়ের নিচ থেকে আবারও মাটি সরে গেল। আমি ভাবতে লাগলাম, এটা কি হচ্ছে আমার সাথে? আমি তো মাত্র 100 থেকে 150 কিলোমিটার ড্রাইভ করেছি, এত চাপও নেই, তাহলে এসব কেন ঘটছে? যারা আমাকে ফুটেজ দেখাচ্ছিল তারা এবার আমাকে বলল, আপনি হয়তো মানসিকভাবে অস্থির হয়ে গেছেন, আপনি শূন্যে কারোর সাথে কথা বলছিলেন এবং আমাদের ওপর অযথা অভিযোগ করছেন। আপনি কি কিছু খেয়েছেন? এই কথা শুনে আমি খুব লজ্জিত হয়ে গেলাম। কিন্তু আমার প্রশ্ন থেকে গেল, আমি যে দরজা খোলা দেখলাম সেটা তাহলে কি ছিল? ফুটেজে তো কিছুই নেই। আমি দ্রুত রেস্ট এরিয়া থেকে বের হয়ে আবার কন্টেইনার চেক করলাম। দেখলাম দরজা পুরোপুরি বন্ধ, ছিল অক্ষত, যেমনটা কোম্পানি লাগিয়েছিল। আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম। আমি গিয়ে মুখ ধুয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। ভাবলাম হয়তো আমি অতিরিক্ত ক্লান্ত, তাই ভুল দেখছি বা কল্পনা করছি। 1 কাপ চা খেলাম, একটু নিজেকে রিল্যাক্স করলাম, তারপর আবার যাত্রা শুরু করলাম। তখন বাইরে কুয়াশা আরও ঘন হয়ে আসছিল। আমি আমার পাশে থাকা সিটের দিকে তাকালাম। আমার মনে হলো সেখানে কোনো কিছু রাখা আছে, কোনো জিনিস পড়ে আছে। আমি কন্টেইনারের গতি ধীরে করলাম এবং মোবাইলের লাইট অন করে সেটা দেখার চেষ্টা করলাম। তখন যা দেখলাম তাতে আমি একদম অবাক হয়ে গেলাম। আমি বুঝতেই পারছিলাম না আমার সাথে এসব কি ঘটছে। যে জুয়েলারি বক্স আমি আগে দেখেছিলাম এবং তার ভেতরের জিনিসগুলো, সেগুলো এখন আমার পাশের সিটে পড়ে আছে। এটা দেখে আমার পুরো শরীর কেঁপে উঠল এবং সঙ্গে সঙ্গে ব্রেক কষে দিলাম। একদম মাঝ রাস্তার মধ্যে হঠাৎ ব্রেক করার কারণে কন্টেইনারটা পেছনের দিকে একটু হেলে গেল এবং একটা ভীষণ শব্দ হলো। আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে এসব আমার সাথে কিভাবে হচ্ছে। আমি ওই জিনিসগুলো হাত দিয়ে স্পর্শ করলাম। হ্যাঁ, সেগুলো সত্যি সেখানে ছিল।
আমার শরীর ঘামে ভিজে যাচ্ছিল। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। চারপাশের রাস্তাটাও এখন আরও ভয়ঙ্কর লাগছিল। ঘন কুয়াশা, তীব্র ঠান্ডা, আর দুই পাশে ঘন জঙ্গল। আমি যে জায়গায় ছিলাম সেটা জিটি রোডের একটা নির্জন কাঁচা অংশ ছিল। সেই সময় পর্যন্ত কোনো গাড়িও আমাকে ওভারটেক করেনি। আমি আবার কন্টেইনার স্টার্ট করে রাস্তার পাশে থামালাম, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তারপর আমি জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম, কারণ ছোটোবেলায় আমার সাথে যা ঘটেছিল সেই অভিজ্ঞতা থেকে আমি এসব ব্যাপার ভালোভাবে জানতাম। এখন আমার মনে হতে লাগলো এটা হয়তো কোনো কালো জাদুর প্রভাব, কারণ আমার পরিবারের সাথেও আগে এমন অদ্ভুত ঘটনা ঘটেছিল, আর এখন আমার জীবনেও আবার একই ধরনের ঘটনা ঘটছে। আমার অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছিল, কিন্তু ভয়টা পুরোপুরি কাটছিল না। আমার যত কোরআনের আয়াত মনে পড়ছিল সব পড়তে লাগলাম, বিশেষ করে আয়াতুল কুরসি। আমি আবার যাত্রা শুরু করলাম। আমি কন্টেইনার স্টার্ট করে প্রথম গিয়ারে দিয়ে এক্সিলারেট করলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, কন্টেইনারটা একদম নড়ছিল না। ইঞ্জিনে কোনো সমস্যা ছিল না, তবুও মনে হচ্ছিল যেন পেছনে খুব ভারী কিছু লোড হয়ে গেছে, যার কারণে ইঞ্জিন চাপ দিচ্ছে কিন্তু কন্টেইনার এগোচ্ছে না। আমি সাইড মিররে তাকালাম, মনে হলো পেছনের টায়ারগুলো যেন চেপে গেছে, অতিরিক্ত ওজনের কারণে নেমে গেছে। এটা দেখে আমার অবস্থা আরও খারাপ হতে লাগলো। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। এবার আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ বিষয় না, হয়তো অন্য কোনো অদৃশ্য শক্তির কাজ। আমি আবার জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। যেই আমি আয়াতুল কুরসি শেষ করলাম, হঠাৎ ট্রাকটা একটা ধাক্কা খেলো, যেন পেছনের ভারী বোঝা হঠাৎ সরে গেছে। এরপর কন্টেইনার চলতে শুরু করলো, কিন্তু এবার আমি অনুভব করলাম আমার কাঁধ আর বুকে যেন খুব ভারী কিছু বসে আছে, যা আমাকে চেপে ধরছে। আমি ঠিকমতো শ্বাস নিতে পারছিলাম না। আমার হাত স্টিয়ারিং থেকে প্রায় ছুটে যাচ্ছিল, আর গাড়ি নিজে থেকেই দ্রুত গতিতে চলতে লাগলো। ভাগ্য ভালো, রাস্তা ছিল সোজা, কোনো মোড় ছিল না, তাই কন্টেইনার সোজা চলছিল। কিন্তু আমি তখন নিশ্চিত ছিলাম আমার মৃত্যু একদম চোখের সামনে। আমার চোখের সামনে আমার বোন, বাবা আর দাদার ছবি ভেসে উঠতে লাগলো, যারা আগেই মারা গেছেন। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে লাগলাম, আল্লাহর নাম নিতে থাকলাম। ধীরে ধীরে আমার বুকের উপর থেকে সেই ভার কমতে শুরু করলো এবং এক সময় পুরোপুরি চলে গেল। আমি নিজেকে সামলে নিয়ে ব্রেক চাপলাম এবং পাশে থাকা পানির বোতল নিয়ে পানি খেলাম। এক মুহূর্তের জন্য আমার মনে হলো এই ট্রাক ছেড়ে পালিয়ে যাই, কিন্তু শেষ মুহূর্তে আমি নিজেকে থামালাম এবং ভাবলাম এই ভারটা লাহোর পর্যন্ত নিয়ে যাই, তারপর আমি কাজটা চিরতরে ছেড়ে দেব। আমি আল্লাহর নাম নিতে থাকলাম এবং আয়াতুল কুরসি পড়তে থাকলাম। এক মুহূর্তের জন্য আমি থামিনি। তারপর পরের স্টেশনে পৌঁছে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভেতরে গিয়ে একটু বিশ্রাম নিলাম, পানি খেলাম। তখন আমার জ্বরও উঠে গিয়েছিল। কোনোভাবে আমি সেই মৃত্যুর মতো ভয়ঙ্কর যাত্রা শেষ করলাম এবং 2 দিনের মধ্যে পুরো কন্টেইনার লাহোরে পৌঁছে দিলাম। এরপর আমি আমার কনসাইনমেন্ট থেকে পদত্যাগ করলাম। ঠিক করলাম আমি আর এই কাজ করব না। সব কিছু আমি আমার মাকে জানালাম। আমার মাও আমাকে এই কাজ থেকে দূরে থাকতে বললেন। তিনি বললেন, আমরা লাহোর শহর ছেড়ে চলে যাব। এখানে যে বাড়ি আর প্লট আমার বাবা কিনেছিলেন, সেগুলো বিক্রি করে অন্য কোনো শহরে গিয়ে নতুনভাবে ব্যবসা শুরু করব, আর আত্মীয়দের থেকে দূরে থাকব। মৌলভী সাহেবকে ডেকে দোয়া, আমল আর ওজিফা করানো হলো। এরপর আমরা লাহোরের সব সম্পত্তি বিক্রি করে, আত্মীয়দের সাথে সব সম্পর্ক ছিন্ন করে ইসলামাবাদে চলে আসি। আজ পর্যন্ত আমরা ইসলামাবাদেই আছি। আমাদের আত্মীয়দের সাথে আর কোনো যোগাযোগ নেই, তারা জানেও না আমরা কোথায় আছি। যে সম্পত্তি বিক্রি করে আমরা এখানে নতুন ব্যবসা শুরু করেছিলাম, সেটি এখন ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের আয় রোজগার ভালো চলছে, আমরা শান্তিতে জীবনযাপন করছি। কিন্তু আজও যখন আমি আমার জীবনের সেই ঘটনা মনে করি, তখন আমি বিশ্বাস করতে বাধ্য হই। আমার মা যেমন বলতেন,
আমাদের আত্মীয়দের মধ্যে কিছু মানুষ হিংসা করত। হিংসা এমন জিনিস যা মানুষকে এত নিচে নামাতে পারে যে তারা অন্যের সুখ সহ্য করতে পারে না। আল্লাহ যেন এমন মানুষদের হিদায়াত দেন। আর এটাই আমার জীবনের একমাত্র এমন সময় যা আমি যতই জীবনে এগিয়ে যাই না কেন কখনো ভুলতে পারবো না। তো লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ঘটনাটি আপনাদের কেমন লাগলো। এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন ক্লিক করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ঘটনা আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে নতুন ঘটনার আপডেট পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।